দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ফরিয়াদে প্রকাশিত বিশেষ খবরটি হল, পরিবর্তনের স্বপ্নে বিভোর রাজ্য বাম কংগ্রেস। প্রচার চালাচ্ছে, কেন্দ্রে পরিবর্তন হলে রাজ্যেও পরিবর্তন নিশ্চিত। বিধানসভা ভোটের পর এবার লোকসভা নিয়ে বাম কংগ্রেসের স্বপ্ন দেখা শুরু হয়েছে। বাম ও কংগ্রেস নেতারা ভাবছেন এবার মোদী সরকারের পতন অনিবার্য। গত 6 বছরে যেসব সিপিএম ও কংগ্রেসের কর্মী নিজেদের এক প্রকার গুটিয়ে নিয়েছিলেন, তারা উজ্জীবিত হয়ে ঘর থেকে বের হতে শুরু করেছেন। কিছু কিছু জায়গায় আয়াবর্ষী স্লোগানও উঠেছে। উজ্জীবিত সিপিএম এখন নানা কর্মসূচি নিয়ে আন্দোলনও নেমেছে। রাজ্য প্রদেশ কংগ্রেসের নেতারা এখন থেকেই স্বপ্ন ফেরি করতে শুরু করে দিয়েছেন। অবশ্য এইবারের বিধানসভা ভোটে তারা ভেবেছিল পরিবর্তন হবে। তাদের দলের এক নেতা তো সাংবাদিককে ডেকে বার কয়েক বলেছিলেন বিজেপি ডাবল ডিজিটে পৌঁছবে না। কিন্তু এখন কংগ্রেসই অস্তিত্ব সংকটে, স্বপ্ন আর পূরণ হলো না। এবার লোকসভা নির্বাচনে মোদী সরকারের পতন হবে বলে রাজ্য কংগ্রেসের নেতারা স্বপ্ন দেখছেন, আর সেই স্বপ্ন ফেরি করছে প্রদেশ কংগ্রেসের নেতারা। তাদের বক্তব্য, দিল্লিতে মোদী সরকারের পতন হলে রাজ্যে আর বিজেপি সরকার থাকবে না। কংগ্রেস কর্মীদের হতাশ না হতে পরামর্শ দেওয়া হচ্ছে। এমনিতেই অস্তিত্ব সংকটে রাজ্য কংগ্রেস। হাতে গোনা কয়েকজন নেতা নিয়ে কর্মসূচির ঘোষণা দিতে হয় প্রদেশ কংগ্রেস কমিটিকে। পরিবর্তন নিয়ে এতটাই আত্মবিশ্বাসী বাম কংগ্রেস গত বিধানসভা ভোটের ফল প্রকাশের আগে শপথের দিনক্ষণ পর্যন্ত ঠিক করে ফেলেছিল। একই বলে গল্পের গরু গাছে চড়ে। পরিবর্তন হলে বামগ্রেস মন্ত্রিসভা গত বছরের 7 মার্চ শপথ নেবে বলে ঠিক ছিল। আর শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল স্বামী বিবেকানন্দ ময়দানে। স্বামী বিবেকানন্দ ময়দানও সেদিনের জন্য বুক করা হয়েছিল বলে খবর। বিধানসভা ভোটের পর এখন লোকসভা ভোট নিয়ে স্বপ্ন দেখছেন বাম কংগ্রেস নেতারা। সিপিএমের কর্মীদের মধ্যে প্রচার রয়েছে, লোকসভা নির্বাচনে মোদী সরকার কোনোভাবেই জয়ী হতে পারবেন না। দিল্লিতে মোদী সরকারের পতন হলে রাজ্যে এক মুহূর্ত ক্ষমতায় টিকে থাকবে না বিজেপি। কংগ্রেসের অতি আত্মবিশ্বাস মনে করিয়ে দিয়েছে 2013 এর ঘটনা। 2013 সালের বিধানসভা ভোটে কংগ্রেস নেতাদের এতটাই আত্মবিশ্বাস ছিল, ভোটও পড়েছিল 93%। আগরতলার কংগ্রেস ভবনের সামনে দিন ঘন্টার হিসেবে সম্বলিত বিশাল আকারের বোর্ড লাগানো হচ্ছিল। মন্ত্রিসভা তৈরি করে ফেলেছিল কংগ্রেস। ক্ষমতায় ফেরা বা বামেদের উৎখাত করা তো দূরের কথা, কংগ্রেস দলকেই অস্তিত্ব সংকটে পড়তে হয়েছিল। প্রসঙ্গত বলা যায়, 2019 সালে এই বামেরাই ভেবেছিল লোকসভা নির্বাচনে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের পতন হবে, আর কেন্দ্রে বিজেপি সরকারের পতন হলে এই রাজ্যে বিজেপি পরিচালিত সরকারের পতন হবে। তখন পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল সম্ভব হবে। কিন্তু হলো না। বামেদের স্বপ্ন আর পূরণ হলো না। বঙ্গ বিধানসভা ভোটেও একই স্বপ্ন দেখেছিল বামেরা, কংগ্রেসের হাত ধরে মন্ত্রিসভা করবে। মানুষ তাদের ভোটই দেয়নি। এবারও গত বিধানসভা ভোটে রাজ্যে ক্ষমতা দখল করার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো। গত বিধানসভা ভোটের আগে রাজ্য কংগ্রেস ভবনে যে কর্মী সমর্থকদের ভিড় ছিল, তা ভোটের পর উধাও হয়ে গিয়েছিল। পরিবর্তনের আনন্দে মাতোহারা হয়ে কংগ্রেস কর্মীরা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। অনেকে তো মনে মনে মন্ত্রিসভা গঠন করে ফেলেছিলেন। এবার 2024 নিয়ে নতুন করে স্বপ্ন দেখা লোকসভা নির্বাচনে মোদী সরকারের পতন হলে উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যেই বিজেপি সরকার থাকবে না। মোট কথা, বিধানসভা ভোটে স্বপ্ন ভেঙে যাওয়ার পর নতুন করে লোকসভা ভোট নিয়ে স্বপ্ন ফেরি করতে শুরু করেছে রাজ্য কংগ্রেস ও বামেরা। শুরু হয়েছে দলীয় কর্মী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রক্রিয়া। 4 জুনের পর চূড়ান্ত সিদ্ধান্ত, পঞ্চায়েত নির্বাচনে সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এগুচ্ছে দল আশিস। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যের বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস সন্তর্পণেই অগ্রসর হচ্ছে। তবে একে অপরের সাথে মিলিজুলিভাবে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন কিনা তা নিয়ে কিন্তু ঝেড়ে কাটছেন না দুই দলই। যে যার মতো করে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলেছেন। রবিবার রাতে পঞ্চায়েত নির্বাচন ইস্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে একলা চলো কিংবা অন্যকে সাথে নিয়ে চলো, এই ধরনের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পরিবর্তিত পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।
আপাতত 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে চাইছে রাজ্য কংগ্রেস। তিনি জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেখা যায় বিজেপিকে পরাস্ত করতে যেখানে যার ভিত মজবুত, সেখানে যদি সেই দলকে প্রাধান্য দেওয়া হয় তাতে কংগ্রেস দলের কোনো আপত্তি নেই। বিষয়টি নিয়ে তিনি ঝেড়ে না কাশলেও তার সোজাসাপটা জবাব, দল চাইছে পঞ্চায়েতের প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে। সেই লক্ষ্যেই রাজ্যের সাংগঠনিক 7টি ব্লকের মধ্যে ইতিমধ্যেই 36টি ব্লকে সাংগঠনিক বৈঠক সম্পন্ন হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে বাদবাকি ব্লকগুলিতে বৈঠক সম্পন্ন হওয়ার পর যে চিত্র উঠে আসবে তার উপরও নির্ভর করবে অনেক কিছুই। তবে রাজনৈতিক মহল মনে করছে, যদি লোকসভা ভোটে সারা দেশে কংগ্রেসের ফলাফল আশানুরূপ হয় তাহলে রাজ্য রাজনৈতিক চিত্রটা অনেকটাই পাল্টে যাবে। তখন কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আলাদা রণকৌশল তৈরি করতে পারে রাজ্য কংগ্রেস, যে কারণে প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এই মুহূর্তে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে ঝেড়ে কাশতে চাইছেন না। যার জন্য তিনি জানিয়েছেন, যেখানে যার শক্তি বেশি সেখানে যদি সেই দল প্রতিদ্বন্দ্বিতা করে তবে তা অবশ্যই হতে হবে সমমনোভাবাপূর্ণ, তাহলে রাজ্য কংগ্রেসের কোনো আপত্তি থাকবে না। এদিকে সিপিআইএম দলের পক্ষ থেকে এই ব্যাপারে এখনো স্পষ্টভাবে কিছু জানায়নি। জানা গিয়েছে তারাও হয়তোবা 4 জুনের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন। এরপর রাজনীতির পরিবর্তিত পরিস্থিতি দেখেই হয়তোবা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মেলার মাঠ। বর্তমানে কিন্তু তারাও নিজেদের মতো করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন। যদিও তাদের টার্গেট, যদি পূর্ব ত্রিপুরা আসনে রাজেন্দ্র রিয়াং আশানুরূপ ফল করে তাহলে গণমুক্তি পরিষদকে সাথে নিয়ে ভিলেজ কাউন্সিল নির্বাচনের পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও ঝাঁপিয়ে পড়বে। তখন হয়তোবা এমনও হতে পারে সিপিএম একলা চলো নীতিতে হাঁটবে। বিষয়টি সিপিআইএম এর পক্ষ থেকে জানা না গেলেও রাজনৈতিক মহল কিন্তু এমনটাই ধারণা করছেন। তবে যেভাবে পাহাড়ে দিন দিন সিপিআইএম নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে, তাতে করে আগামী দিনে যদি ত্রিস্তর পঞ্চায়েত না হোক ভিলেজ কাউন্সিল ভোটে একা প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। সিপিআইএম এর জিতেন্দ্র চৌধুরী এবং রাধাচরণরা কিন্তু এই মুহূর্তে সেই লক্ষ্যেই পাহাড় চষে বেড়ানোর কাজটি শুরু করে দিয়েছেন। আগামী 4 জুনের পর ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে রাজ্য রাজনীতির একটা স্পষ্ট সমীকরণ উঠে আসার সম্ভাবনা প্রবল। অনিয়মিত গণবন্টন ব্যবস্থা, সমস্যায় জর্জরিত গ্রাহক সমাজ। মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রথমে দরকার খাদ্য। যদিও বর্তমান পৃথিবীতে আর 5টা জিনিসের মতো খাদ্য একটি পণ্য, কিন্তু খাদ্য যেন আর সবকিছুর মতোই ধনীর ধন হয়ে না উঠে, সেই কথা মাথায় রেখেই দেশে গণবন্টন ব্যবস্থা চালু হয়েছিল, যাতে করে সব মানুষের মুখে যথাসময়ে খাদ্য পৌঁছানো যায়। আজকে আমাদের দেশে খাদ্য উৎপাদনের পরিমাণ জনসংখ্যা বৃদ্ধির হারকে চাপিয়ে গিয়েছে। মাথাপিছু গড়ে যা খাদ্য আজ উৎপাদন হয় তা প্রয়োজনের তুলনায় অনেক। বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, যার ফলে বর্তমান সময়ে খাদ্যের আদান প্রদান ও যোগান কোনো সমস্যায় হওয়ার কথা নয়। কিন্তু সেই সমস্যাটাই আগেও ছিল, এখনো হচ্ছে। এর প্রধান কারণ সরকারের গণবন্টন ব্যবস্থা পরিচালনায় ত্রুটি এবং দুর্বলতা। সুষ্ঠু গণবন্টন ব্যবস্থার অভাবের কারণেই ন্যায্য মূল্যের দোকানে প্রায় প্রতি মাসেই প্রয়োজনীয় উপকরণ যথাসময়ে পাওয়া যাচ্ছে না। অথচ ত্রিপুরা রাজ্যের হিসেবে 40 লক্ষ লোকের এই ছোট্ট রাজ্যে কম করেও 95% বেশি মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে গণবন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত। সুষ্ঠুভাবে এই পরিষেবা যাতে সর্বত্র পৌঁছানো যায়, তাই ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং পৌর সংস্থাগুলোর সঙ্গেও এই ব্যবস্থাকে বিকেন্দ্রীভূত করা হয়েছে। এছাড়া জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির মাধ্যমেও গ্রামীণ ক্ষেত্রে সুষ্ঠু গণবন্টন ব্যবস্থা যাতে নিরবচ্ছিন্নভাবে চালু রাখা যায় সেই কর্মসূচিও রয়েছে। কিন্তু সরকারি বন্টন ব্যবস্থায় কোনো ত্রুটি কিংবা সুযোগ্য নেতৃত্ব ও পরিচালনাগত অথবা প্রশাসনিক আন্তরিকতা ও নিষ্ঠার অভাবে এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ এই অব্যবস্থার শিকার হয়েছেন। খাদ্য ও জনসংবরণ দপ্তর সব প্রত্যক্ষ পরিষেবা নাগরিকদের পৌঁছে দেওয়া ডিলারের মাধ্যমে, আর এই ডিলারদের ন্যায্য মূল্যের দোকান অর্থাৎ ফেয়ার প্রাইস শপে পণ্য পৌঁছায় এমআর ডিস্ট্রিবিউটরের মাধ্যমে। কিন্তু প্রায় প্রতি মাসেই রেশন ভোক্তারা রেশনে গিয়ে প্রতিশ্রুতি মতো যথাসময়ে রেশন থেকে চিনি এবং ডাল পাচ্ছেন না। ভোক্তাদের অভিযোগ হলো, মাসের একটা বড় সময় অতিক্রান্ত হয়ে গেলেও
আগরতলা সহ রাজ্যের প্রত্যেকটি এলাকায় ন্যায্য মূল্যের দোকানে একসঙ্গে সমস্ত বরাদ্দ সামগ্রী ভোক্তারা পান না।